একটা ঘর, সেই ঘরটায় ঢুকলে মনে হয় আপনি পারিপার্শ্বিক জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। এখানে সময় থমকে যায় আর মুহূর্তগুলো প্রবাহিত হতে থাকে ধীর থেকে ধীরতরভাবে। এই ঘরের মধ্যে হঠাৎ করে কখনো এক ঠান্ডা শীতল, কখনো উষ্ণ হাওয়া আপনার শরীর স্পর্শ করে যায়। হঠাৎ মনে হয় একটা যেন কালো ছায়া সরে গেল। কানে আসে দেওয়াল আছড়ানোর এক তীব্র শব্দ, যা ক্রমশ মনে হতে থাকে ঘরেরই আশেপাশে কোথাও যেন হচ্ছে। কেউ যেন প্রবল আক্রোশে দেওয়াল আঁচড়াচ্ছে। এক অদ্ভুত দমবন্ধ করা অস্বাভাবিক পরিস্থিতি, যা আপনাকে পৌঁছে দেবে এমন এক জগতে যা আমাদের সাধারণ জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। এমন এক ডাইমেনশন যা একদম অন্যরকম, স্বাভাবিক জগতের সম্পূর্ণ বাইরে। কি যাবেন নাকি সেরম একটা অনুভূতি নিতে, সেরম একটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছে আছে? তাহলে চলুন অডিও স্টোরি স্টেশনের সাথে স্টার্ট করা যাক সেরম একটা ঘরের জার্নি। আজ অডিও স্টোরি স্টেশনে আপনারা শুনবেন অরিন্দম ঘোষের লেখা গল্প ভয় না পেলে টাকা ফেরত। শ্রী অরিন্দম ঘোষ কলকাতার গড়িয়ার বাসিন্দা। মেকানিক্যাল লাইনে ওনার পড়াশোনা এবং ব্যস্ত কর্মজগৎ সামলেও ভালোবাসেন লেখালেখি করতে। কবিতা এবং গল্প উভয় ক্ষেত্রে ওনার লেখনী যথেষ্ট প্রশংসার দাবি রাখে। ফেসবুকের ভূতান্বেষী পেজে অরিন্দমবাবু নিয়মিত লেখালেখি করে থাকেন। ওনার লেখা সাসপেন্স থ্রিলার বা ভৌতিক গল্প দুই যথেষ্ট ভালো এবং অত্যন্ত সাবলীল লেখা। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প ভয় না পেলে টাকা ফেরত। পীযূষের বাড়ির বাইরে একটু ডান দিক ঘেঁষে একটা লাইট পোস্টে কাগজে লেখা আছে ভয় না পেলে টাকা ফেরত। পীযূষ ছোটবেলা থেকেই ওর মায়ের কাছে থাকে। ও যখন ক্লাস 2-এ পড়তো তখন ওর বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে যায়। এখন কলেজে কেমিস্ট্রি নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ছে। 3 কাঠা জমির ওপর পুরনো দিনের দোতলা বাড়ি, সামনে ছোট্ট ফুলের বাগান, যদিও যত্নের অভাবে বাগান ঠিক বলা চলে না, ঝোপঝাড় হয়ে রয়েছে। প্রতিটা তলায় 3টে ঘর আর একটা লিভিং ডাইনিং একসাথে, কিচেন আর বাথরুম। এত বড় বিশাল বাড়িটায় 3টে মাত্র মানুষ থাকে, পীযূষের মা গীতা দেবী আর সারাক্ষণ কাজের জন্য একজন ষাটোর্ধ্ব মহিলা। এটি গীতা দেবীর পৈতৃক বাড়ি। উনি হলেন একমাত্র সন্তান। পীযূষের দাদু দিদা এখন আর কেউ বেঁচে নেই। গীতা দেবী একটি বেসরকারি কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কাজের সূত্রে মাঝে মাঝেই ওনাকে বাইরে যেতে হয়। পীযূষ ছোটবেলা থেকেই ভীষণ একা। মা বাবার আদর ভালোবাসা কোনোদিনই সেইভাবে পায়নি। ছেলেকে ভালো স্কুলে পড়িয়ে ভালোভাবে মানুষ করার জন্য দিন রাত কাজ করেছেন, অথচ ছেলের সাথে 10 মিনিট বসে কথা বলা অথবা শোনার মতো সময় কখনোই ওনার ছিল না। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কাজ করে আসছেন কাবেরী মা। ষাটোর্ধ্ব হলেও এখনও উনি বেশ সুস্থ সবল। পুরো বাড়িটা উনি একাই সামলাচ্ছেন। ছোটবেলা থেকেই পীযূষ কাবেরী মা বলে সম্বোধন করে এসেছে। ছোটোখাটো আবদার যা কিছু ওনার কাছেই করত, উনি সেগুলো মেটানোর চেষ্টাও করতেন। কাবেরী মার বয়স যখন 12 বছর তখন থেকে এই বাড়িতে আছেন। গীতা দেবীর বাবা মায়ের খুব প্রিয় ছিলেন।
এবারে প্রতিটা জিনিস কাবেরী মার চেয়ে ভালো বোধহয় কেউ জানে না। কাবেরী মার একটা ব্যাপার দেখে পীযূষ রীতিমতো অবাক হয়ে যায়। অনেক প্রশ্ন করার সত্ত্বেও আজও সঠিক উত্তর পায়নি। উনি প্রতিবার একটু হেসে প্রসঙ্গ পাল্টে দিতেন। সারাক্ষণ দিনে রাতে সবসময় ওনার একটা বড় স্টিলের টর্চ জ্বালিয়ে রাখতেন। পীযূষের ওপর কড়া নিষেধাজ্ঞা ছিল ও যেন টর্চটা ভুলেও কখনো বন্ধ না করে, তাহলে চরম বিপদ ঘনিয়ে আসবে। মাসের মধ্যে দুবার কোন একটা নির্দিষ্ট সময়ে ওই টর্চের ব্যাটারি পাল্টাতেন ঘরের সব দরজা জানলা বন্ধ করে দিয়ে। সেই নির্দিষ্ট সময়টা পীযূষ অনেক চেষ্টা করেও জানতে পারেনি, কারণ দিনের মধ্যেও কয়েকবার কাবেরী মার ঘরের সব দরজা জানলা বন্ধ হয়ে যায়। এ বাড়িতে মাঝে মাঝে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে, তার প্রমাণ পীযূষকে কয়েকজন প্রাইভেট টিউটর পড়াতে এসে টের পেয়েছেন। দু একজন ছাড়া কেউই মাস তিনেকের বেশি এই বাড়িতে পড়াতে যায়নি। ওই বাড়িতে একটা কালো ছায়া দেখতে পাওয়া যায়। পীযূষকে পড়াতে এসে দিদিমণিরা ভয় পেতেন। কখনো কখনো দেওয়াল আছড়ানোর আওয়াজ শোনা যায়। তবে ওই বাড়ি সম্বন্ধে এটাও প্রচলিত আছে, যারা একবার ওই বাড়িতে ঢুকেছে তাদের জীবনের অকল্পনীয় উন্নতি হয়েছে। পুরোটাই মানুষের বিশ্বাসের ওপর। কথাতেই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। ছোটবেলা থেকেই বাবা মাকে না পেয়ে একা একা বেড়ে ওঠা পীযূষ এইসব অস্বাভাবিক ব্যাপারগুলোকে বেশ উপভোগ করত, যদিও কখনো কখনো ভয়ও পেত। ওদের পাড়ায় একটা অরফ্যান সেন্টার আছে, সেখানে জোনাবিশেক ছোট ছোট অনাথ ছেলেমেয়েরা থাকে। পীযূষের যখনই মন খারাপ হতো ওখানে গিয়ে বাচ্চাদের সাথে খুব মজা করত। ও নিজেকেও তাদের একজন মনে করত। যখন যেত ওদের সবার জন্য খেলনা, খাবার, চকলেট ইত্যাদি নিয়ে যেত। এই খরচ জোগাড় করার জন্য বাড়ির বাইরের লাইট পোস্টে কাগজটি সাঁটিয়ে রেখেছে, ভয় না পেলে টাকা ফেরত। ওর মা যখন অফিসে থাকতো তখন দুপুরের সময় বাইরের লোকজনকে যে যেমন টাকা দিতে পারবে ঘন্টা দুয়েকের জন্য ওর বাড়িতে ঢুকতে দিত। কত মানুষ তো পয়সা খরচ করে ভূতের সিনেমা দেখতে যান, ভৌতিক গল্পের বই পড়েন, অডিও স্টোরি শোনেন। পীযূষের একদিন মনে হলো, কেমন হয় যদি ওর বাড়ির ভৌতিক পরিবেশটাকে কাজে লাগিয়ে কিছু উপার্জন করা যায় এবং তার থেকেই ছোট ছোট নিষ্পাপ ফুলের মতো শিশুদের মুখে হাসি ফোটানো যায়। পীযূষ লোকজনকে ভয় দেখানোর জন্য ওদের দোতলার একটা ঘর বেছে নিয়েছিল। ঘরটিতে ইচ্ছাকৃতভাবেই লাইট ফ্যান সরিয়ে নেওয়া হয়। দুপুরবেলা জানলা দিয়ে ঘরে অল্প আলো প্রবেশ করে। আসবাবপত্র বলতে শুধু বসার একটা সোফা, একটা কাঠের টেবিল আর একটা পুরনো দিনের দেওয়াল ঘড়ি রাখা। টেবিলের নিচে বিভিন্ন রকমের পুরনো মেশিন পার্টস অ্যাসেম্বল করে একটা আয়তাকার দেখতে কিছু একটা রয়েছে। ঘরের সুইচ বোর্ডে একটা লাল রং করা সুইচ। কেউ যদি অত্যাধিক ভয় পায় ওই সুইচটা টিপে দিতে হবে, এরকমই নির্দেশ দেওয়া আছে। ঘরে একসাথে 3 জনের বেশি প্রবেশ নিষেধ। কাবেরী মা এবং গীতা দেবী দুজনেই পীযূষের এই ভয় দেখানোর ব্যাপারটা জানেন, কিন্তু কেউই ওকে বারণ করেননি, কারণ ও এসব নিয়ে এখন ভালোই আছে। কয়েক বছর আগেও ভীষণভাবে মানসিক অবসাদে ভুগত। 1 বছরের বেশি সময় ধরে ট্রিটমেন্টও চলছিল। এখনও অনেকটাই স্বাভাবিক, যদিও পড়াশোনাতে আগাগোড়াই এক্সট্রা অর্ডিনারি। দোতলার ওই ঘরের মধ্যে প্রবেশ করলে যেন মনে হয় সময় থমকে গেছে, ধীরে ধীরে সময় বয়ে চলেছে অনুভব করা যায়। এই উপলব্ধি অন্য কোথাও কারো কখনো হয়নি। কখনো কখনো গরম, আবার কখনো ঠান্ডা কিছু একটা পাশ দিয়ে শরীর স্পর্শ করে চলে গেল মনে হয়। একটা কালো ছায়া মাঝে মাঝে দেখতে পাওয়া যায়।
দেওয়ালে কিসের একটা আঁচড়ানোর শব্দ কানে ভাসে। বীভৎস সেই শব্দ বহু দূর থেকে যেন ক্রমশ ঘরের ভিতরে হচ্ছে মনে হয়। গোটা পরিবেশটা ভয়ঙ্কর হয়ে ওঠে। এক এক সময় দম বন্ধ হয়ে যায়, যেন কেউ ঘরের সব অক্সিজেন শুষে নিয়েছে। অনেকেই মৃদু মাথা ঘোরানো অনুভব করেছে এবং ওই লাল রং করা সুইচটা প্রেস করেছে। আজ পর্যন্ত কাউকেই টাকা ফেরত দিতে হয়নি। পীযূষ এই ভৌতিক পরিবেশ কয়েকটা কৌশলের মাধ্যমে তৈরি করেছে। বিভিন্ন পুরনো মেশিনের পাত এবং একটা বড় চুম্বকের মাধ্যমে একটা যন্ত্র বানিয়েছে, যেটা ওই ঘরের ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন করতে সক্ষম। কাঠের টেবিলের নিচে ওর বানানো মেশিনটি একটি কভারের মধ্যে ঢাকা দেওয়া থাকে। ঘরের ম্যাগনেটিক ফিল্ডের তারতম্যের কারণে মনে হয় সময় যেন হঠাৎ থমকে গেছে। কেমিস্ট্রির স্টুডেন্ট হবার দরুন ও খুব ভালো করেই জানে কোন গ্যাসের প্রয়োগে শ্বাসরোধ করা যায় এবং মাথা ঘোরায়। পাশের ঘর থেকে প্রজেক্টরের মাধ্যমে ঘুলঘুলির ভিতর দিয়ে কালো ছায়ার মতো তৈরি করে। রাসায়নিক প্রয়োগের মাধ্যমে হঠাৎ ঠান্ডা অথবা গরম অনুভব হয়। অথচ এ সব কিছু যে ক্রিয়েট করা হয়েছে সেটা বোঝার উপায় নেই। পুরনো ঘড়ির ভেতরে লুকিয়ে রাখা ছোট্ট স্পিকারে রেকর্ড করা দেওয়াল আঁচড়ানোর শব্দ শুনলে ভয়ে শরীর কেঁপে ওঠে। মনে হয় টাকা ফেরত নেবার দরকার নেই, এখান থেকে পালাতে পারলে বাঁচা যায়। পীযূষ একটা মোবাইল অ্যাপ তৈরি করাবে মনস্থির করেছিল, যাতে আরও বেশি বেশি মানুষ এই ভৌতিক পরিবেশ উপভোগ করতে পারে। কিন্তু গত শনিবার যে ঘটনাটা ঘটল, তারপর অ্যাপ তো অনেক দূরের ব্যাপার। পীযূষ লাইট পোস্ট থেকে ওই কাগজটা পর্যন্ত সরিয়ে ফেলেছে। এখন আর ওর বাড়িতে কেউ আসে না। পীযূষও ওই ঘটনার পর থেকে খুব একটা বেরোয় না, চুপচাপ থাকে। যেটা ঘটে গেছে সেটা ও আর কাবেরী মা ছাড়া আর কেউ জানে না। পীযূষের তৈরি করা মেশিনটায় কিছু সমস্যা হবার দরুন গত শনিবার পীযূষ দুপুরবেলা ওই ঘরে বসে মেশিনটা রিপেয়ার করছিল। ম্যাগনেটের পাওয়ারে অনেকটাই কমে যাবার ফলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল না। সমস্ত পার্টস খুলে নতুন ম্যাগনেট দিয়ে আবার নতুনভাবে মেশিনটা তৈরি করছিল। আর ঠিক সেই সময়ই ও এমন কিছু অনুভব করল যা কল্পনাও করতে পারেনি। হঠাৎ অনুভব করল ওই ঘরের সময় হঠাৎ আস্তে হয়ে গেছে, অথচ ওর বানানো মেশিন কিন্তু চলছে না। যন্ত্রাদি সব ছড়িয়ে রয়েছে, কানেকশনও ডিটাচ আছে। তাহলে এরকম কেন হচ্ছে? ভাবতে ভাবতে ওর মনে হলো একটা গরম কিছু ওকে স্পর্শ করে চলে গেল। কিন্তু পীযূষ তো এই ঘরেই আছে, তাহলে ওটা কি ছিল? ওর মনে হলো কাবেরী মার নিষেধাজ্ঞা অমান্য করার জন্য কি এরকম হতে পারে। মেশিনটা ঠিক করার জন্য কাবেরী মার ঘর থেকে ওনার টর্চের ব্যাটারিটা খুলে নিয়ে এসেছে। কাবেরী মা তখন রান্নায় ব্যস্ত। পীযূষ আরও চমকে গেল যখন ওর কানে আঁচড়ানোর শব্দটা ভেসে এলো। ও তো সেদিন রেকর্ডারটা চালায়ওনি। কিছুক্ষণ পর ওর পিঠে একটা তীব্র যন্ত্রণা অনুভব হলো। পরক্ষণেই মনে হলো একজন কেউ ওই ঘরে পা মুড়ে বসে আছে। পীযূষ কিছুটা এগিয়ে গেল। ভয়ে ওর গলা শুকিয়ে গেছে, গায়ের সমস্ত রোম খাড়া হয়ে গেছে। কে ওই ঘরে এসেছে? ও দেখতে পেল একেবারে কুচকুচে কালো মানুষের আকৃতির মতো কিছু একটা বসে আছে। চোখটা পুরোটাই কালো, মুখের চোয়াল বেরিয়ে এসেছে। পীযূষের পিঠের জ্বালা ক্রমশ বেড়ে চলেছে। ওর মনে হলো গরম তরল জাতীয় কিছু ওর পিঠ চুইয়ে নিচের দিকে নামছে। কিছুক্ষণের মধ্যেও খেয়াল করল মেঝেটা লাল রক্তে ভেসে যাচ্ছে। ওর দম বন্ধ হয়ে আসছে, মাথা ঘোরাচ্ছে।
কাবেরী মা ততক্ষণে ছুটে ওই ঘরে এসে গেছেন। কাঠের টেবিল থেকে ব্যাটারিটা নিয়ে এক মুহূর্ত দেরি না করে ওনার টর্চের মধ্যে ভরে দিলেন, আর তারপর কী সব মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। পীযূষ মেঝেতে লুটিয়ে পড়েছে, ওর চোখ বন্ধ হয়ে আসছে, ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। কাবেরী মার অনেক সেবা শুশ্রূষায় টানা 24 ঘন্টা পর পীযূষ আবার স্বাভাবিক হয়েছে, কিন্তু আজও ওই দিনের ঘটনার কোনো ব্যাখ্যা ওর কাছে নেই। পীযূষ এখন অনেকটাই স্বাভাবিক, তবে আগের দিনের ওই ঘটনার পর ওদের বাড়িতে হাসি খুশি পরিবেশটা যেন অনেক বছর পর আবার ফিরে এসেছে। পীযূষের মা গীতা দেবী অফিসে কয়েকদিনের ছুটি নিয়ে ছেলের সাথে সময় কাটাচ্ছেন। বাবাকে না পেয়ে মায়ের কাছেই তো সে কিছুটা সময় চেয়েছিল পীযূষ। এখন আর ওই বাড়িতে কাউকে ভয় দেখানো হয় না। গীতা দেবী পীযূষকে সাথে নিয়ে দুদিন আগেই অরফ্যানেজের ছোট ছোট ছেলে মেয়েদের ক্যাডবেরি ও খেলনা দিয়ে এসেছেন। মা ছেলের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যা আগে কখনো ছিল না। কয়েকটা প্রশ্নের উত্তর পীযূষের জানার খুব প্রয়োজন। জন্ম থেকেই পীযূষ ওই বাড়িতে আছে, কিন্তু ওর জন্মের আগে কি ঘটেছিল? কালো ছায়াটা আসলে কার? কাবেরী মা কেন সারাক্ষণ টর্চ জ্বালিয়ে রাখেন? কি আছে ওই বাড়ির মধ্যে? এইসব প্রশ্নের উত্তর কেবল একজনই দিতে পারবেন, সে হলেন কাবেরী মা। আজ বিকেল হবার ঠিক একটু আগে পীযূষ আর গীতা দেবী কাবেরী মার ঘরে প্রবেশ করলেন। ওই সময় কাবেরী মা নিজের ঘরে বসে বিশ্রাম নেন। দুপুরে ঘুমানোর অভ্যেস কোনো কালেই ওনার ছিল না। ওদের দুজনকে একসাথে ঘরে ঢুকতে দেখে কাবেরী মা উঠে দাঁড়িয়ে ওদের বসার জায়গা করে দিলেন। বয়সে অনেক বড় হলেও সবসময় বাড়ির মালিক মালকিনের প্রতি সম্মান দেখানোর অভ্যাস ওনার সেই ছোটবেলা থেকে সবাই দেখে এসেছে। ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে উনি বুঝতে পেরেছেন ওনার ঘরে আসার কারণ। এতটুকু বিচলিত না হয়ে নিজে থেকেই বললেন, আমার এই বাড়িতে আসার কয়েক মাস আগে একজন এই বাড়িতে এসেছিল। প্রায় 50 বছর আগের ঘটনা। কাবেরী মার বয়স এখন আন্দাজ প্রায় 65 বছরের কাছাকাছি হবে। বেশ বোঝা যাচ্ছে ওনার বয়স হবার কারণে উনিও এ বাড়ির পূর্ব ইতিহাস বাড়ির উত্তরসূরিদের বলে যেতে চাইছেন। গীতা দেবীর বাবা রাজেন্দ্র প্রসাদ ভট্টাচার্য ছিলেন একজন সরকারি স্কুলের হেড ক্লার্ক। যদিও ওনাকে দেখে রীতিমতো পালোয়ান মনে হতো। নিয়মিত শারীরিক কসরত ছিল ওনার অভ্যাস। দেশের বাড়ি ছিল বর্ধমানে। কর্মসূত্রে বাগনানের শ্যামপুরে জমি কিনে এই বাড়িটা তৈরি করেন। দীর্ঘ 6 বছর প্রেম ভালোবাসার পর বিবাহ বান্ধনে আবদ্ধ হন অন্তরা বোসের সাথে। আজ থেকে প্রায় 60 বছর আগে লাভ ম্যারেজ মোটেও খুব একটা সহজসাধ্য ব্যাপার ছিল না। তাও আবার কাস্টের এতটা পরিবর্তন রাজেন্দ্র প্রসাদ বাবুর বাড়িতে একেবারেই মেনে নেয়নি এবং ওনার সাথে পরিবারের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অন্তরা দেবী ওনার বাবা মায়ের সাথে চন্দননগরে ভাড়া থাকতেন। ওনাদের দেশের বাড়ি ছিল মেদিনীপুরে। যখন দুজনের বিয়ে হয় তখন রাজেন্দ্র প্রসাদ বাবুর বয়স হবে 30-32 বছর। অন্তরা দেবী ওনার চেয়ে প্রায় 4-5 বছরের ছোট। অন্তরা দেবীর বাবা ওনাদের দেশের বাড়ি থেকে একজন বছর 13-14 বয়সের মেয়েকে রাজেন্দ্র প্রসাদ বাবুর বাড়িতে সারাক্ষণ কাজের জন্য থাকার ব্যবস্থা করিয়ে দেন। ভেবেছিলেন এতে নিজের মেয়ের কিছুটা সুবিধে হবে। জামাই কাজে বেরোলে এত বড় বাড়িতে অন্তত একজন কেউ থাকবে ওনার মেয়ের সাথে, যে ঘরের কাজে সাহায্য করবে। কিন্তু তখনও উনি বুঝতে পারেননি কত বড় ক্ষতি উনি করতে চলেছেন। ওই বাড়িতে সারাক্ষণ কাজের জন্য উপস্থিত হলো একটি বাচ্চা মেয়ে ঝর্ণা। বয়স কম হলেও শারীরিক এবং মানসিক দিক দিয়ে বয়সের চেয়ে অনেকটাই বড় দেখে মনে হতো।
প্রথম দিকটা ভালোই যাচ্ছিল। অন্তরা দেবীর কাজে সহযোগিতা করা, রাজেন্দ্রবাবুর সেবা যত্ন ইত্যাদি সমস্ত কাজেই পারদর্শী ঝর্ণাকে নিয়ে কারোর কোনো অভিযোগ ছিল না। কিন্তু কয়েক মাস যাবার পর ওর হাম হয় এবং তারপর থেকেই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। ও বয়সের তুলনায় অনেক দ্রুত বেড়ে উঠছিল। এক এক সপ্তাহে যেন ওর বয়স এক এক বছরের সমান বাড়তে শুরু করেছিল। ওর কথাবার্তা, চালচলন, চোখের চাউনি, কোঁচকানো চামড়ার আস্তরণ সব কিছুতেই বিস্তর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। 13-14 বছরের ছোট একটা মেয়ের মধ্যে যেন ক্রমশ বয়সের ছাপ চোখে পড়ছিল। অস্থিচর্মসার দেহে পরিণত হয়েছিল। ঝর্ণা রাজেন্দ্রবাবুর সুঠাম দেহের প্রতি যে ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়ছে তা অন্তরা দেবীর চোখকে ফাঁকি দিতে পারেনি। রাজেন্দ্রবাবুও কিছুটা আঁচ করতে পেরেছিলেন। অকাল বার্ধক্যে আক্রান্ত হয়ে যত দিন যাচ্ছিল, ঝর্ণার চোখে মুখে প্রচণ্ড রাগের ছাপ পরিষ্কার ফুটে উঠছিল। ওর সারা দেহে অস্বাভাবিকভাবে লোম গজাচ্ছিল। সারা হাতে পায়ে ছেলেদের চেয়েও বেশি লোম দেখা যাচ্ছিল। ও নিজেও এই পরিবর্তনটার জন্য ভীষণ চিন্তাগ্রস্ত ছিল। ডাক্তারও দেখানো হয়, কিন্তু প্রোজেরিয়া রোগে আক্রান্ত ঝর্ণার ট্রিটমেন্ট করিয়েও বিশেষ লাভ হয়নি। সারা বিশ্বে মাত্র কয়েকজনের এই লক্ষণ দেখতে পাওয়া গেছে, কিন্তু ওর মধ্যে একটা প্রচণ্ড নেগেটিভ শক্তি কাজ করছে, সবাই বুঝতে পারছিল। ও নিজের অঙ্গ খুবলে খাচ্ছিল। শেষের দিকে ওর ঠোঁট বলতে কিছুই ছিল না। সেই জায়গায় ছেঁড়া খোবলানো মাংসের দলা। ঠোঁট কামড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। হাতের আঙুল কামড়ে খুবলে ফেলেছে। নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গ কামড়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত করছে এবং সামনে কাউকে পেলে তাকেও ছাড়ছে না। ওর হাতের বুড়ো আঙুলের ঠিক নিচে একটা গোল কালো দাগ ছিল। ও মনে করত ওই গোলের ভিতরে অদম্য অশুভ শক্তি লুকিয়ে আছে, যে শক্তিকে কেউ নাশ করতে পারবে না। এরপর অন্তরা দেবীর বাবা দেশ থেকে খুব বিশ্বস্ত কাবেরী মাকে এখানে নিয়ে আসেন। কাবেরী মার তখন বয়স ছিল 12 বছর। কাবেরী মা আসার কিছুদিনের মধ্যেই ঝর্ণাকে দেশে ফেরত পাঠানোর কথা ছিল। ঝর্ণার পরিবারের কেউ ছিল না, ও অনাথ। অন্তরা দেবীর বাবার দেশের বাড়ির এক বন্ধুর বাড়িতেও বড় হচ্ছিল, কিন্তু ওরা আর ওকে রাখতে চাইছিল না। এরপর কাবেরী মার এই বাড়িতে আগমন হয়। বয়স কম হলেও কাবেরী মা ছোট থেকেই ভীষণ কর্মঠ এবং দায়িত্বপরায়ণ। বাড়ির কাজের সাথে সাথে ঝর্ণাকেও চোখে চোখে রাখা ওনার দায়িত্ব ছিল। ঝর্ণার এই অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া অথবা চরম রেগে যাওয়া এক এক সময় লক্ষ্য করা যেত, সব সময় নয়। আর ওই সময়টুকু বাড়ির সকলে বেশি সতর্ক থাকত। কিছুদিন আগে পীযূষ দোতলার যে ঘরটিতে ভয় না পেলে টাকা ফেরতের জন্য ব্যবহার করত, ওই ঘরটিতেই আজ থেকে প্রায় 50 বছর আগে ঝর্ণা থাকত এবং ওর সাথে অন্য আরেকটি বিছানায় রাত কাটাত কাবেরী মা। একদিন রাতের ঘটনা। ঝর্ণা শুয়ে আছে একদিকের দেওয়াল ঘেঁষে একটি বিছানাতে, আর কাবেরী মা উল্টো দিকে অন্য আরেকটি বিছানায়। রাত তখন প্রায় 1:30 হবে। হঠাৎ কাবেরী মার কানে ভেসে এলো গোঙানির শব্দ। পাশের বিছানাতে ঝর্ণার কাতনানোর আওয়াজ পেয়ে কাবেরী মা কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন। ঝর্ণার চারপাশে মাংস খোবলানো, 2 হাতের আঙুল চিবিয়ে প্রায় হাড় বেরিয়ে গেছে। ব্যথার অনুভূতি থাকা সত্ত্বেও নিজের জিভ, ঠোঁট, হাত কামড়ে মাংস ছিঁড়ে ফেলছে। ওর সারা শরীর থরথর করে কাঁপছে, চোখ ঠিকরে বেরিয়ে এসেছে। নিজেকে নানান রকমভাবে আঘাত করছে, চারিদিকে থুতু ছেটাচ্ছে। মাংস ছেঁড়ার রক্ত সারা মুখে ঠোঁটে লেগে রয়েছে। কাবেরী মা কোনো রকমে ঝর্ণার 2 হাত ধরে চেপে রেখেছেন। সেই সময় নিজের হাত চেবাতে না পেরে মুখ দিয়ে লালা ঝরছে। আর ঠিক সেই সময়ই ঘটে গেল এক অত্যাশ্চর্য ঘটনা। ঘরের বাল্বের লাইটে কিছুটা কম আলো হওয়ায় কাবেরী মা দেশের বাড়ি থেকে নিয়ে আসা বড় স্টিলের
টর্চটা জ্বালালো, আর টর্চের গোল রেখা ঝর্ণার মুখে পড়তেই ওর ভিতর থেকে কে যেন চিৎকার করে উঠল। ঝর্ণার চোখ কয়েক সেকেন্ডের জন্য পুরো কালো হয়ে গিয়েছিল, কোনো সাদা অংশ ছিল না। কাবেরী মা কি করবে কিছু বুঝে ওঠার আগেই উনি খেয়াল করলেন টর্চের ওই গোল রেখাযুক্ত আলো দেওয়ালের যেখানে পড়েছে সেখানটা কেমন যেন কয়েকবার কেঁপে কেঁপে উঠল। তারপর সব কিছু শান্ত হয়ে গেল। ঝর্ণাও একেবারে স্বাভাবিক হয়ে গেল, যদি ওর হাত মুখ দিয়ে রক্ত ঝরছিল। এর কয়েকদিন পর আবার ওই ঘটনার পুনরাবৃত্তি হলো। সেবারও কাবেরী মা খেয়াল করলেন গোল রেখাযুক্ত আলোর ভেতর ঝর্ণার মধ্যে যে নেগেটিভ শক্তি আসছে সেটা বন্দি হয়ে যাচ্ছে, এবং ওর আঙুলের ওই কালো গোল দাগটা কিছুটা ফিকে হয়ে গেছে। ঘরের লাইটে কিন্তু হচ্ছে না, কেবল টর্চ থেকে বেরোনো দেওয়ালের ওপর প্রথম যে গোল ডার্ক শ্যাডো, ফিজিক্সের ভাষায় অ্যাম্ব্রা, এবং সেই বৃত্তকে ঘিরে আর একটা তুলনামূলক কম ডার্ক শ্যাডো বৃত্ত যাকে পিনাম্ব্রা বলা হয়, তার মাঝখানে ওই অদম্য শক্তি প্রবেশ করে যাচ্ছে। মনে হয় কোনো ঘোস্ট লাইট চরম নেগেটিভ এনার্জিকে টেনে নিচ্ছে। এদিকে বাড়িতে আর একটা চিন্তার বিষয় হয়েছে। অন্তরা দেবী কয়েকদিন ধরে একই স্বপ্ন দেখছেন, এবং স্বপ্নটা মোটেই ভালো নয়। উনি দেখছেন একজন কালো কাপড় পরা মহিলা ওনাকে মারতে চাইছে এবং সাথে করে নিয়ে যেতে চাইছে। রাজেন্দ্রবাবু কাজে বেরোন, তাই দুপুরে অন্তরা দেবী একাই শুয়ে থাকেন। হঠাৎ একদিন ওনার মনে হলো বিছানায় ওনার পাশে আরও কেউ আছে। সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিলেন। ছুটে ঘর থেকে বেরিয়ে দেখেন ঘরের ভিতর তখন কেউ নেই। ওই দিন রাতে স্বপ্নে দেখেন কালো কাপড় পরিহিত মহিলাটি অন্তরা দেবীর আত্মাকে সাথে নিয়ে চলে যাচ্ছেন। রাজেন্দ্রবাবু এসব শোনার পর চিন্তায় পড়ে গেলেন। ওদিকে ঝর্ণাকে কালো পোশাক পরতে বেশি দেখা যাচ্ছিল। ইদানিং ও যেন অন্য রঙের কাপড় পরা ছেড়েই দিয়েছে। অনেক বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। অবশেষে আসলো সেই দিন, যেদিনের কল্পনা আগে কেউ কখনো করেনি। তখন দুপুরবেলা, খাওয়া দাওয়া সেরে সবাই একটু বিশ্রাম নিচ্ছে। হঠাৎ ঝর্ণা দোতলার ঘর থেকে ছুটে নিচে একতলায় অন্তরা দেবীর ঘরে প্রবেশ করেছে। ওর সেদিন সাংঘাতিক রূপ দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। মাথার চুল খোলা, এলোমেলোভাবে মুখের সামনের দিকে পড়ে রয়েছে, মুখ দিয়ে লালা ঝরছে। ওর মুখের বীভৎস আওয়াজ শুনে কাবেরী মাও ছুটে চলে এসেছেন। কাউকে এতটুকু সময় না দিয়ে ঝর্ণা অন্তরা দেবীর গলার নলি কামড়ে ধরেছে। অন্তরা দেবী কিছুতেই ছাড়াতে পারছেন না, দম বন্ধ হয়ে হাঁসফাঁস করছেন। তাড়াহুড়োর মাথায় সেদিন কাবেরী মা দোতলার ঘর থেকে টর্চটাও আনতে ভুলে গেছেন। এদিকে অন্তরা দেবী বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কাবেরী মাও ঝর্ণাকে সমস্ত শক্তি দিয়ে টেনে অন্তরা দেবী থেকে আলাদা করতে পারছেন না। মনে হচ্ছে যেন সেদিন ঝর্ণা অন্তরা দেবীকে মেরে ওনার আত্মাকে সাথে নিয়ে যেতে চাইছে। কাবেরী মা অন্য আর কোনো উপায় না পেয়ে ওই ঘরের কাঠের খিল দিয়ে সজোরে ঝর্ণার মাথায় আঘাত করেন। ঝর্ণার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে থাকে। সারা ঘর রক্তে ভেসে যায়। অথচ তখনও অন্তরা দেবীকে ছাড়েনি। কাবেরী মা সমস্ত শক্তি দিয়ে টেনে অবশেষে দুজনকে আলাদা করতে সক্ষম হন। অন্তরা দেবী সেদিন কোনো রকমে প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু ঝর্ণা ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছিল। ওর শরীরের যেন সব রক্ত সারা ঘরে ভেসে যাচ্ছিল। ও মুক্ত হতে চাইছিল সমস্ত কিছু থেকে। ওর অস্বাভাবিক হারে বয়স বেড়ে যাওয়া, পরিস্থিতির সাথে তাল না মেলাতে পারা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে খেয়ে নিজেকে শেষ করে ফেলা, সব কিছু থেকে মুক্তি চাইছিল। ক্রমশ মৃত্যুর দিকে ঢলে পড়ছিল। ওর জীবনের শেষ শ্বাস নেবার আগের মুহূর্তে বলে ওঠে, আমার মুক্তি গোল আলো, না হলে আবার আসব। এরপর সেদিন পাড়ার সকলের চোখের আড়ালে কাবেরী মা
রাজেন্দ্রবাবু ও অন্তরা দেবী বাড়ির সামনে বাগানের মাটি খুঁড়ে ঝর্ণার দেহ পুঁতে দেন। কয়েকদিন পর ফুলের বাগান শুকিয়ে ঝোপঝাড়ে পরিণত হয়। সেদিনের পর থেকে কাবেরীমা খুব কম কথা বলেন। ঝর্ণার অস্তিত্ব আজও উনি বাড়িতে লক্ষ্য করতে পারেন। সেই জন্যই সব সময় টর্চের গোল আলো জ্বালিয়ে রাখেন। কান্না ভেজা চোখে কাবেরীমা কথাগুলো বলে গেলেন। এই কথাগুলো বলতে পেরে মানসিকভাবে ওনাকে অনেকটা হালকা লাগছে। পীযূষ আর গীতাদেবী কাবেরীমাকে সশ্রদ্ধ বিদায় জানিয়ে নিজেদের ঘরে চলে এলেন। মনস্থির করলেন গোটা বাড়িতে পূজা, হোম, যজ্ঞ করাবেন। অশুভ শক্তিকে একমাত্র শুভ শক্তি দিয়েই বিনাশ করা যায়। পীযূষের ভয় না পেলে টাকা ফেরত, এই আইডিয়াটা যদি না আসতো তাহলে হয়তো মা ছেলের সম্পর্কটা তো ভালো হয়ে উঠত না। এই বাড়ির ইতিহাসটাও হয়তো জানাই হতো না। ভয় পাই আর নাই পাই, টাকা ফেরত দিই অথবা নিজের কাছে রাখি, সেটা প্রধান নয়। একটা বাড়ির পূর্ব ইতিহাস উন্মোচন, বিচ্ছিন্ন হওয়া সম্পর্কের অবসান, এটাই বা কম কি? এতক্ষণ আপনারা শুনলেন অরিন্দম ঘোষের লেখা গল্প ভয় না পেলে টাকা ফেরত। গল্পটা আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রত্যেকবার একটাই কথা বলি এবং আবারও বলবো যে আমাদের চ্যানেল কিন্তু কোনো রকম কোনো আবহ সঙ্গীত বা কোনো স্পেশাল এফেক্ট ইউজ করে গল্পের আবহ বা পরিবেশ তৈরি করে না। আমার গল্প সেই সব শ্রোতা বন্ধুদের জন্য যারা গল্প শুনতে ভালোবাসেন, গল্পকে অনুভব করতে ভালোবাসেন, গল্পকে ভাবতে ভালোবাসেন নিজের মতো করে। তাই জন্য গল্পটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন নতুন গল্পের আপডেটস পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।